বেগম খালেদা জিয়া আর নেই, রাজনীতির একটি অধ্যায়ের অবসান, শোকাহত বাংলাদেশ। সাত দিনের শোক পালন করবে বিএনপি, পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে বসছে উপদেষ্টা পরিষদ। সাধারণ গৃহবধূ থেকে দেশমাতা, গণতন্ত্র আন্দোলন সংগ্রামের মহাকাব্য বেগম খালেদা জিয়া। ক্রাউন সংবাদ শিরোনাম লিখছিলেন, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেই, ঘটল রাজনীতির এক মহাকাব্যের অবসান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে জাতির অপূরণীয় ক্ষতি বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেত্রীর মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ৭ দিনব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে রাখা হবে শোক বই। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদের বৈঠক হবার কথা রয়েছে। এর আগে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। মায়ের অবস্থার অবনতির খবর পেয়ে রাতেই তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর অন্তকোন্দুর অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানে দলের বিপর্যয় ঠেকাতে ঐক্যের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক। দল টিকিয়ে রাখতে রাজপথকে ঠিকানা বানান বেগম খালেদা জিয়া। দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। গ্রেফতার হন দফায় দফায়। এরশাদের অধীনে ৮৬ নির্বাচন বর্জন করে খেতাব পান আপসহীন নেত্রীর। আরও জানাচ্ছেন নিয়াজ মাকদুম। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র ৪৫ বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ ২ পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকেই ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। ১৯৮৪তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক, ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। ৮৬ সালে ৫ দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই ২১শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে ১৯৮৭ সাল থেকে শুরু হয় এরশাদ হটাও এক দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ ৮ বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপসহীন নেত্রীর উপাধি।
1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে 1983, 84 এবং 87 সালে তাকে 3 দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে 92 দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ 37 মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়। 19 আগস্ট 2007 সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা তারেক রহমানের সেখানে পৌঁছার ব্যাপারে জানাবো। বিপাশা, আজকে এমন একটি দিন যে বাংলাদেশের যাকে বলা হয় গণতন্ত্রের জন্য আপোষের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন। সকাল 6টার কিছুক্ষণ পরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে সারা বাংলাদেশে যে একজন শোকাবহ পরিবেশ বইছে এবং সব বিষয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এখন কিন্তু এভারকেয়ার হাসপাতালের দিকেই তাকিয়ে আছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর পরেই বাংলাদেশে এসেছেন। সেই তারেক রহমান তিনি মায়ের মৃত্যুর খবর শুনে বা মায়ের অবস্থার সংকটাপন্ন শুনে কিন্তু আর ভোর রাতেই কিন্তু হাসপাতালে তিনি ছুটে এসেছেন তার গুলশানের বাসভবন থেকে। তার সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, তার মেয়ে সহ তারা কিন্তু ভোর রাতেই হাসপাতালে ছুটে এসেছিলেন। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মায়ের বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা এবং 7 দিনের কর্মসূচি জানানো হয়েছে এবং তাকে জানাজা বা দাফন কোথায় দেওয়া হবে সেটা এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়ি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে, বিএনপির যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, সিএসএফের যে কর্মী বাহিনী তারেক রহমানের গাড়িকে বিদায় জানাচ্ছেন এবং তার গাড়ি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে, গাড়িটি বেরিয়ে যাচ্ছে। এবং এখন কিন্তু শুধু তারেক রহমানই নয়, বিএনপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে যুগ্ম মহাসচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু এখন এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। যদিও সকাল 8টার পরেই লিফটের 11 তলায় তারা একটা আনুষ্ঠানিক ব্রিফ করেছেন এবং তারা পুরো বিষয়টি তুলে ধরেছেন। এভারকেয়ার হাসপাতালে যারা মেডিকেল বোর্ড বা চিকিৎসকরাও কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা নিশ্চিত করেছেন এবং গত 24 ঘন্টার তার শারীরিক অবস্থা কী ছিল সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এখন একটু দেখায় যে কড়া নিরাপত্তার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে ভিড় করছেন। শুধু
কেন্দ্রীয় নেতারা নয়, তৃণমূলের নেতাকর্মীরা, দলের মহিলা দলের সদস্যরা, রাজধানী ঢাকার বিভিন্ন ওয়ার্ডের নেতারা গত কয়েকদিন যেসব সদস্য হিসেবে বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন তারা সহ সব পর্যায়ের নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এভারকেয়ার হাসপাতালের দিকে ভিড় করছেন এবং তারা বলছেন যে এই যে বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হলো। গণতন্ত্রের জন্য তিনি যে তার যে লড়াই সংগ্রাম, তার যে 4 দশকের বেশি সময় ধরেই বাংলাদেশের রাজনীতিতে যার লড়াই সংগ্রাম, যিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরেই কিন্তু বিএনপির হাল ধরেছিলেন এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং এরপর কিন্তু নানা চড়াই উত্তরায় একটু যদি বলি আমরা, স্বৈরাচার এরশাদের পতনের পর 1990 সালের গণতন্ত্রের যে আন্দোলন, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবেই ছিলেন এবং 1991 সালে তিনি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করলেন, 1991 থেকে 95 সাল প্রধানমন্ত্রী, এরপর আবার বিরোধী দলীয় নেত্রী, এরপরে 2001 সালে আবার প্রধানমন্ত্রী। এই যে এইভাবে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার উত্থান এবং তার বিরুদ্ধে নানান যে ষড়যন্ত্র, তিনি একবার প্রধানমন্ত্রী আবার বিরোধী দলীয় নেত্রী, এরপর 2008 সালে 111-এর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি যে ভিন্নভাবে একটা মোড় ঘুরে এবং তখন তাকে যে নানানভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা, তারপরেও কিন্তু তিনি দেশের মানুষ, বাংলাদেশের লাল সবুজের পতাকা ছেড়ে তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি এবং তার ছেলে থেকে তার ছেলে দীর্ঘ 17 বছর 3 মাস পরে তার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে এসেছেন। এই যে ছেলের সাথে তার যে 17 বছরের যে দূরত্ব, ছেলে লন্ডন, তিনি বাংলাদেশে, যদিও মাঝখানে তিনি 2 বার দেখা করতে পেরেছেন। আরেক ছেলে আরাফাত রহমান কুকু, তার মৃত্যুবরণ, 2 ছেলের থেকে মাকে আলাদা এবং আওয়ামী লীগ সরকার আমলে, শেখ হাসিনার সরকারের আমলে তার বিরুদ্ধে জেল জুলুম এবং তাকে যে জেলে রাখা হয়েছে, তার যে গুলশানের বাসভবন যেখানেই তাকে কারাবন্দি করে বছরের পর বছর রাখা হয়েছে, তারপরেও কিন্তু তিনি গণতন্ত্রের সাথে দেশের মানুষ আপোষ করেননি, দেশের মানুষের জন্য তিনি লড়াই সংগ্রাম করে গেছেন। সেই আপোষী নেত্রী বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। চিকিৎসকরা তার আজকে মৃত্যু ঘোষণা করেছেন। যদিও গত 23শে নভেম্বর থেকে প্রায় 1 বছর, প্রায় 1 মাস 7 দিন, 23শে নভেম্বর থেকে আজকে 30শে ডিসেম্বর, প্রায় 1 মাস 7 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন জটিল রোগে ভুগে কিন্তু এখানে চিকিৎসা দিচ্ছিলেন। তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তার যে ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি তার যে শারীরিক কন্ডিশন, শারীরিক অসুস্থতা, সেটা কিন্তু বারবার গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন। বিএনপি নেত্রীর শারীরিক কন্ডিশনটা কি, যেহেতু তার কিডনিজনিত সমস্যা, ফুসফুসজনিত সমস্যা, সর্বশেষ 23শে নভেম্বর তিনি কিন্তু ফুসফুসজনিত সমস্যা নিয়েই গুলশান বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছিলেন। তাকে বিদেশে নেওয়ার জন্য পরিকল্পনা হয়েছিল, তার জন্য কাতার সরকার তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, তাকে বিদেশে নেওয়ার প্রায় চূড়ান্ত অবস্থায় কিন্তু হয়েছিল। পরে শেষ পর্যন্ত মেডিকেল বোর্ড, ডক্টর জোবাইদুর রহমান যখন লন্ডন থেকে বাংলাদেশে আসেন এবং মেডিকেল বোর্ড সবার সমন্বয়ে কিন্তু সিদ্ধান্ত হয় তার যে শারীরিক কন্ডিশন, এই কন্ডিশনে তাকে বাংলাদেশে চিকিৎসা দিতে হবে, তাকে লন্ডনের হাসপাতালে নেওয়া সম্ভব নয়। এরপর থেকে কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক কন্ডিশন মাঝখানে কিছুটা উন্নতি হলেও গত 24 ঘন্টা যে তার শারীরিক কন্ডিশন অনেকটা সংকটাপন্ন হয়ে যায় এবং গতকাল রাত 2টার দিকে যখন ডাক্তার জাহিদ হোসেন জানান যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই গুরুতর, তারপর থেকেই কিন্তু এবং যেহেতু প্রায় 1 মাসের বেশি সময় ধরেই বিএনপি নেত্রীর অবস্থা সংকটাপন্ন, দলের নেতাকর্মীরা তার জন্য দোয়া দুরুদ এবং তার জন্য বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু সারা বাংলাদেশের বিএনপি কার্যালয়ে চলছিল। বিভিন্নভাবে তার জন্য দোয়া দুরুদ, মাহফিল সহ অন্যান্য আয়োজন চলছিল। একদিকে আপনি জানেন আগামী 12ই ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই বিএনপির নেতাকর্মীদের একদিকে রাজনীতির মাঠে, নির্বাচনী মাঠে নেমেছে। 17 বছর 3 মাস পরে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান ফিরে এসেছেন। একদিকে নেত্রী হাসপাতালে নেত্রীকে নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা, এক ধরনের দুশ্চিন্ততা, তার মধ্যেও যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন, প্রিয় নেতাকে পেয়ে কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঙ্গা ভাব ফিরে এসেছে এবং আগামী নির্বাচনের সামনে রেখে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যেহেতু শোক, দলের প্রধান হাসপাতালে আবার মাঠে রাজনীতি, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছেন, দলের সারা বাংলাদেশে প্রার্থী ঘোষণা এবং নানান জোট, নানান ষড়যন্ত্র প্রতিকূলতা উপেক্ষা করেই কিন্তু নির্বাচনের যে মাঠটা তারা তৈরি করছেন আগামী 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে, সেই প্রেক্ষিতে সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নেতৃত্ব সংকট, একজন শীর্ষস্থানীয় নেত্রী বাংলাদেশের রাজনীতিতে বলা হয় যাকে গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী, সেই নেত্রীর এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা কিন্তু এক ধরনের শোক, এক ধরনের শূন্যতা। সেটা কিন্তু আমরা দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে তিনি 8:30টার দিকে আনুষ্ঠানিক ব্রিফে জানাচ্ছিলেন যে বিএনপি নেত্রীর এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া নয় এবং তারা যে 7 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি 7 দিনের কর্মসূচি ঘোষণা করলেন, শোক ঘোষণা করলেন। সারা বাংলাদেশে যে কালো পতাকা উত্তোলন, কালো বেশ ধারণ, কোরআন তেলাওয়াত, এর পাশাপাশি অন্যান্য যে কর্মসূচি সেটাও তিনি ঘোষণা করেছেন। তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোথায় জানাজা দেওয়া হবে, কোথায় দাফন করা হবে, সেই বিষয়টি এখন পর্যন্ত দলের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। আমরা প্রায় হাসপাতালের উপরে থেকেই দেখাতে চেষ্টা করছি যে আসলে দলের নেতাকর্মীদের যে কি ভিড়, এবং যেহেতু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, নেতাকর্মীদের চাইলেই এই বেসরকারি হাসপাতালে কড়াকড়ি রয়েছে, নিরাপত্তা রয়েছে, সব দিক বিবেচনা করেই কিন্তু নেতাকর্মীদের হাসপাতালের ভেতরে প্রবেশের বাধা নিষেধ রয়েছে। তারপরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই, রাজধানীর 400 বছরের এই ঢাকা, বুড়িগঙ্গা নদীর তীরের এই ঢাকার একেবারে উত্তর প্রান্তে নতুন ঢাকা, এই বসুন্ধরা আবাসিক এলাকা, এখানে রয়েছে এবারকের হাসপাতাল। এখানে কিন্তু ঢাকার যে 20টি আসন, এই ঢাকার 20 আসনের পাশাপাশি সারা বাংলাদেশের যে নেতাকর্মীরা তারা কিন্তু বেশিরভাগই কেন্দ্রীয় নেতারা ঢাকায় থাকেন, সবাই কিন্তু ছুটে আসছেন, সবাই কিন্তু জানতে চেষ্টা করছেন বিএনপি নেত্রীর দাফন কখন হবে, জানাজা কোথায় দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বিগ্ন, এবং বিএনপি নেত্রীকে নিয়ে তাদের যে নানান ধরনের স্মৃতি, 64 জেলায়, বাংলাদেশের 64 জেলার সব খানটাতেই কিন্তু বিএনপি নেত্রী গিয়েছেন। যেহেতু টানা 40 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তিনি সক্রিয় আছেন, এবং সেই সময়ে তিনি যখন বিরোধী দলের নেত্রী, প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ঘুরিয়ে বেড়েছেন, এবং তার জন্য বাংলাদেশের মানুষের যে এক ধরনের আলাদা একটা শ্রদ্ধা, যেহেতু তাকে বলা হয় আপসহীন নেত্রী, তিনি কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের সাথে, কোনো ধরনের গণতন্ত্রের বিরোধীর সাথে আপোষ করেননি। তার প্রতি মানুষের কিন্তু এক ধরনের আলাদা সিম্প্যাথি রয়েছে, শ্রদ্ধাবোধ রয়েছে। এর জন্য সাধারণ মানুষেও কিন্তু, যেহেতু প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন, মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, তার যেহেতু তিনি আগেও বেশ কয়েক বছর, তিনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে বছরের পর বছর নিয়ে আসা হতো। তার যে শারীরিক কন্ডিশন, যেহেতু 80 বছরের বয়স, সম্ভবত তার 80 বছরের বয়স, এই বয়সে এসে এই সংকটাপন্ন, এই গুরুতর বিভিন্ন জটিল রোগ, ফুসফুস, কিডনি, লিভার সহ অন্যান্য যে জটিল রোগের নিয়েই কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন, এবং এই সব কন্ডিশন নিয়ে কিন্তু তিনি এই 5ই আগস্টের ক্ষমতা শেখ হাসিনার পতনের পর তিনি মুক্ত হন। তিনি লন্ডনে গিয়েছেন, ছেলের সাথে দেখা করেছেন। হয়তো অনেকে ভেবেছেন তিনি ছেলের সাথে লন্ডন থাকবেন, আর বাংলাদেশে আসবেন না। তিনি কিন্তু আবার বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষের জন্য ফিরে এসেছেন। বিএনপির প্রার্থীরা যখন নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়, তার জন্য কিন্তু নির্বাচনের প্রার্থী ঘোষণা, তাকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই তারেক রহমান এখন বাংলাদেশে আছেন, তার পরিবার বাংলাদেশে আছেন। সেই মুহূর্তেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর যেই খবরটি আজকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেল, যে বিএনপি নেত্রী এখন আর দুনিয়াতে নেই। তো এই যে দর্শক দেখাচ্ছি মানুষের যে উৎকণ্ঠা, মানুষ আগ্রহ নিয়ে, যেহেতু প্রচণ্ড শীত, গত কয়েকদিন ধরেই বাংলাদেশের আবহাওয়া প্রচণ্ড শীত, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মতো
পড়ছে সেই শীতকে উপেক্ষা করেই কিন্তু মানুষ ছুটে আসছেন এবারকার হাসপাতালে ছুটে আসছেন। এবং তাদের সাথে কত ধরনের স্মৃতি, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই নেতাকর্মীদের স্মৃতির কিন্তু নানান ধরনের স্মৃতি রয়েছে। যেহেতু 2008 সালের পর থেকে বিএনপি ক্ষমতায় নেই, 2008 সালের পর থেকেই বিএনপি বিরোধী দলে রয়েছে। দলের প্রতি বিএনপিকে কিভাবে বিএনপির উপরে নানান ষড়যন্ত্র হয়েছে, দলের নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করেছেন, তারপরও দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে, চাঙ্গা করতে দলের যে দিক নির্দেশনা, আগে যেহেতু বিএনপির সব স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু বেগম খালেদা জিয়া থাকতেন, তিনি দিক নির্দেশনা দিতেন। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ার পরেই কিন্তু দলের হাল ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরেই কিন্তু নেতাকর্মীদের সাথে 25শে ডিসেম্বরের আগ মুহূর্তে যখন পর্যন্ত লন্ডনে ছিলেন তারেক রহমান, সেখান থেকে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেন, মায়ের চিকিৎসার খোঁজ নিতেন, ডাক্তারদের সাথে পরামর্শ করছেন এবং জুমের সাথে ডিজিটালি কানেকশন হয়ে কিন্তু দলের নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দিতেন। এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্যরা, দলের তৃণমূলের নেতারা, দলের কেন্দ্রীয় নেতারা সবাই কিন্তু খালেদা জিয়ার বাসায় প্রবেশ করতে পারতেন, তাদের সাথে দেখা করতে পারতেন, তার সাথে কথা বলতে পারতেন। এরপরে যখন তার আস্তে আস্তে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বা তার শরীর সংকটাপন্নর দিকে যায়, তখন গুরুত্বপূর্ণ দু একজন নেতা ছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়া, দু একজন নেতা ছাড়া আর কেউ কিন্তু তার সাথে দেখা করতে পারতেন না। তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারতেন। এখন যে তিনি হাসপাতালে তার মরদেহ রয়েছে, এখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির বেগম খালেদা জিয়ার যে আত্মীয় স্বজন রয়েছে, তার ভাই রয়েছে, তার বোন রয়েছে, তার ছেলের ওয়াইফ রয়েছে, তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা রয়েছে, এরকম আত্মীয় স্বজনরা কিন্তু এখন এই এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন। এবং তাদের মধ্যে যে এক ধরনের শোক, আমরা যত দূরে যাই নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছে, মহিলা দলের নেতাকর্মীরা অপেক্ষা করছে, মূল দলের নেতাকর্মীরা অপেক্ষা করছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সব পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু এখন এভারকেয়ার হাসপাতালের দিকে ছুটে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন, তারা জানার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়ার জানাজাটা কখন হবে, দাফনটা কখন হবে। যেহেতু আমি আগে বলছিলাম যে বিপাশা এখানে বেশ কড়াকড়ি রয়েছে, এবারকার হাসপাতালে চাইলে নেতাকর্মীদের প্রবেশের সুযোগ নেই। এখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য কয়েক স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। তারপরও কিন্তু নেতাকর্মীদের ঠেকানো যাচ্ছে না, তারা কিন্তু ছুটে আসছেন। যেহেতু আজকে সকালে ভোরে মেসেজটি জানা গেছে যে সকাল 6টার পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। এই খবর শোনার পর থেকেই কিন্তু সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন এবং ভিড় করছেন। তারা জানার চেষ্টা করছেন যে তারেক রহমান তার মাকে কোথায় মাটি দিবেন, ঢাকায় কি জানাজা হবে তার, নাকি অন্য কোথাও জানাজা হবে, সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হবে কিনা, বা অন্য কোথায় জানাজা হবে। এই যে মানুষের মধ্যে প্রশ্ন, মানুষ জিজ্ঞাসা, তো সেই বিষয়গুলি কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। সকালে যখন আনুষ্ঠানিক একটি ব্রিফ করা হলো, সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন এবং 7 দিনের কর্মসূচিতে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত জানাজা বা দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এইভাবেই আমরা অপেক্ষা করছি আসলে যে আমরা আরও জানার চেষ্টা করব, আমরা আরও বোঝার চেষ্টা করব। তো সব মিলিয়ে বিপাশা, আমরা যেইখানটাতে আছি এইখানটাতে আর বেশিক্ষণ থাকার সুযোগ নেই। তো এখান থেকে আমাদের বিদায় নিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে এখানে আর দাঁড়ানোর সুযোগ নেই। তো আমরা এখান থেকে যতটুকু জানানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমরা জানতে পারবো, সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সস্ত্রীক বেরিয়ে যাবার দৃশ্য, যা জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও জায়গা করে নিয়েছে। গুরুত্বের সঙ্গে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়,
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ ভোরে মারা গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। রাজনৈতিক বৈরিতা এবং সেনা শাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা সংবাদ মাধ্যমটি বিশেষভাবে তুলে ধরেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। বিবিসিও এমনটি প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি বলেছে, খালেদা জিয়ার মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হলো বাংলাদেশে। সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন, সংগ্রাম, অন্যায্য কারাবরণ, হার না মানা এক আপসহীন মহাকাব্যের প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া। কেমন ছিল তার শৈশব ও ব্যক্তিগত জীবন? নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। যে উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। খালেদা খানম পুতুল ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর শহরে জন্ম নেয়া এই সাধারণ মানুষটি কর্মগুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য এক শ্রদ্ধার আসনে। সময়ের সাথে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে উঠেছেন গণমানুষের নেত্রী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত রাজনৈতিক দলগুলো অদূর ভবিষ্যতে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। ৩ বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদিনিবাস ফেনী ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ১৯৮৪ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন ইস্কান্দার মজুমদার। বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। ছোট ভাই সাইদ ইস্কান্দার ২০০১ সালে বিএনপি থেকে ফেনী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা খানম পুতুল ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। ১৯৬০ সালে মেট্রিকুলেশন দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে। ১৯৬০ সালের আগস্ট মাসে তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। এখানকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের উদার ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ নীতি সম্পর্কে তাদের জানাতে হবে। তাদের সাথে দেশে যৌথ বিনিয়োগের উদ্যোগও আপনারা নিতে পারেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূর জীবনযাপন করেছেন। মূলত 2 সন্তানকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। পে স্লিপ যা আসতো আর কি ২২০০ বোধহয় উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতাকর্মীদের দাবির মুখে রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে দেশ ও জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন, হয়ে ওঠেন আপসহীন নেত্রী। দিন শেষে তিনিও মা। স্বামীর অবর্তমানে একা দায়িত্ব নিয়ে বড় করেছেন 2 ছেলেকে। ১/১১ সময় অশ্রুসিক্ত নয়নে বিদেশে পাঠাতে বাধ্য হন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নির্যাতনের শিকার বড় ছেলে তারেক রহমানকে। ২০১৫ সালে শেষ বিদায় জানাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির আপসহীন নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সকল প্রলোভন উপেক্ষা করে নীতিতে তিনি আঁকড়ে থেকেছেন দেশ, মাটি ও মানুষকে। স্বৈরাচার এরশাদের আমলে কয়েক দফায় আটক, 111 সরকারের সময় কারাবাসেও আপোষ করেননি। সবশেষ সাজানো দুর্নীতি মামলায় কারাদণ্ডেও নত হননি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। সংসদ হবে জাতীয় রাজনৈতিক
কেন্দ্রবিন্দু। কুসুমাস্তীর্ণ ছিল না স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনও নানা সংকট আর প্রতিবন্ধকতার পাশাপাশি তার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সবশেষ 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে 2,10,00,000 টাকা আত্মসাতের মামলায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ এটি দিবালোকের মতো সত্য, ট্রাস্টের কোনো টাকাই তছরূপ করেননি বেগম খালেদা জিয়া। এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তরকেই ইস্যু করা হয়। এরপর তাকে বন্দী করে রাখা হয় ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত এক ভবনে। 1-11 সরকারের নির্মম নির্যাতনে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং বড় ছেলে তারেক রহমানের প্রবাস জীবনে একাকিত্ব ও কষ্টেও এতটুকু আপোষ করেননি। মইনুল রোড থেকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতরণ, সন্তান হারানোর কষ্ট আর একের পর এক মিথ্যা মামলায় কাবু খালেদা জিয়া চাইলেই আপোষ করে পাড়ি দিতে পারতেন বিদেশে। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। ঘোষণা দেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দশম জাতীয় সংসদের বিনা ভোটের নির্বাচনের আগে 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় এবং 2015 সালের 5 জানুয়ারি গুলশানের নিজ কার্যালয়ে 2 দফায় খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন টানা 93 দিন। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার। কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে? এর আগে 2007 সালের 3 সেপ্টেম্বর সেনা সমর্থিত 1-11 সরকার আটক করে বেগম খালেদা জিয়াকে। প্রথম দফায় গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে। প্রায় 1 বছর 8 দিন জেলে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর আদালতের নির্দেশে মুক্ত হন তিনি। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ উত্তাল করে আলো ছড়িয়েছেন দেশনেত্রী খ্যাত এই রাজনীতিক। এর বিপরীতে প্রতিশ্রুতি ভেঙে 1986 সালে স্বৈরশাসক এরশাদের সাথে আপোষ রফার নির্বাচন করে আওয়ামী লীগ ও জামাত। অন্যদিকে সকল প্রলোভন পায়ে দোলে নিজের সিদ্ধান্তে অটল থাকেন শহীদ জিয়ার সহধর্মিণী। তখন থেকেই দেশের মানুষের মনের মণিকোঠায় জায়গা তার। যে বাংলাদেশের উন্নয়নের চাবি হলো বাংলাদেশের জনগণের কাছে। আপনাদের নিজ নিজ এলাকার উন্নয়নের চাবি আপনাদের হাতে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আপনাদের খুশিতে দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আহমেদ সরোয়ার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, এর আগে আমরা যেমনটি বিএনপির পক্ষ থেকে যেমনটি ব্রিফিং করা হয়েছে, 7 দিনের শোক কর্মসূচি দেয়া হয়েছে। যদিও আমরা জানি না যে দাফন আর জানাজার ব্যাপারে আমরা এখনো কিছু জানি না, তো এই মুহূর্তে আর কি তথ্য আছে আপনার কাছে? পরিস্থিতি এখন কেমন? দাফন এবং জানাজার কর্মসূচি আসলে বিএনপির পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি, কারণ ওই ব্রিফিং এ বলা হয়েছে যে 10:30টায় ক্যাবিনেট মিটিং হওয়ার কথা। ক্যাবিনেট ব্যবস্থার কথা আছে, সেই জন্য ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্তের পরে আসলে জানা যাবে কখন জানাজা হবে, কোথায় দাফন হবে, এই বিষয়গুলো। আর আপনাকে একটা জিনিস কিছুক্ষণ আগে তার জ্যেষ্ঠ পুত্র থেকে বেরিয়ে গেছেন। 12:30টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে। স্থায়ী কমিটির বৈঠক আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করে দলের থেকে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আসলে এখানে এভারকেয়ার হাসপাতালের যে পরিবেশ, এটা আসলে আমরা যখন 7টার সময় এখানে আসছিলাম তখন যা লোক ছিল, এখন আসলে আস্তে আস্তে লোকারণ্য হয়ে উঠছে পুরো এভারকেয়ার এলাকা, মানে হাসপাতাল বসুন্ধরা এলাকাটাই আসলে সবার যে আবেগ, খালেদা জিয়ার প্রতি যে আবেগ,
দেখতে পাচ্ছি। এতদিন আমরা নিউজে দেখেছি, আমরা বিভিন্ন জনসভা সমাবেশে দেখেছি, আজকে তার মৃত্যুর পর এখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে মানুষ ভিড় জমিয়েছে। আসলে সবাই শুধু খালেদা জিয়ার ব্যাপারে তাদের যে আবেগ সেগুলি প্রকাশ করছে, কেউ কান্না করছে, বিলাপ করছে, কেউ মাতম করছে, কেউ আসলে খালেদা জানতে চাই খালেদা জিয়া হঠাৎ চলে যায়, উনি অনেকদিন অসুস্থ ছিলেন, তারপরেও আপনারা লোকজন আছে, আমরা তাদের কাছ থেকে জানতে চাই আসলে খালেদা জিয়া যে হঠাৎ চলে যায়, উনি অনেকদিন আপনারা আসলে কেন মানতে পারছেন না? আপনার এই শূন্যতা, এক অসীম শূন্যতা বাংলাদেশ যখন অভিযোগ আমরা যখন হাজিরা দিতে যেতেন এই তথ্য রেখে আমরা তার গাড়ির বহরে যেতাম। মমতা মা একদিনও আমাদেরকে ছেড়ে রেখে চলে আসেননি। আজকে সেই মা পৃথিবীর নিয়মে, আল্লাহর নিয়মে তিনি চলে গিয়েছেন, এটা কেউ মেনে নিতে পারছেন না। একটি মাতম শুরু হয়েছে সমগ্র দেশে। যিনি ফোন করেন, যখন কর্মী ফোন করেন, প্রত্যেকে কান্নারত অবস্থায় ফোন করেন, কেউ আবেগ ধরে রাখতে পারছেন না, কারণ তিনি বাংলাদেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন। সমগ্র বিশ্ববাসী তাকে মনে রাখবে নিশ্চয়ই তার নেতৃত্ব গুণে। আজকে আমরা তার কাছে সংগ্রাম চলে রয়েছে গণতন্ত্র বিশেষ সমগ্র বিশ্ববাসীর জন্য দোয়া চাই এবং এখান থেকে আমরা দাবি করছি তার আদর্শিক সন্তানেরা তিনি যেমন বিশ্বের ইতিমধ্যে অবস্থান করেছেন, তেমনি তার আপসীন সংগ্রামের যে ইতিহাস, সেই আপসীন সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ রাখে, কিভাবে রাষ্ট্র যাতে লিপিবদ্ধ রাখে। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছে আবারও সহকর্মী সৈকত সাদিকের কাছে। সৈকত, আপনি তো সকাল থেকে সেখানে আছেন, এই মুহূর্তের পরিস্থিতিকে আমাদের জানাবেন। সৈকত, শুনতে পাচ্ছেন? সকাল থেকে তো আমরা বলছিলাম, বিষয়গুলো সকাল থেকে বলছিলেন বিএনপির যে চেয়ারপারসন, বিএনপির যে আপসীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা আমরা সকাল থেকে তো জানি বা আমরা দেখাচ্ছিলাম। আমরা বলছিলাম যে এভারকেয়ার হাসপাতালের কি পরিস্থিতি এবং এভারকেয়ার হাসপাতালে কি অবস্থায় রয়েছেন, যে বলছিলাম যে দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছুটে এসেছেন। তাদের মাতা বলা হয় বিএনপির গণতন্ত্রের আপসীন নেত্রী, তার জন্য তাদের যে ত্যাগ, 2008 সালের পর থেকে কিন্তু ক্ষমতার বাইরে থাকা এই ছাত্রদল, যুবদল তারাই কিন্তু দলকে টিকিয়ে রেখেছেন। তারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন, তারপরও কিন্তু বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সাথে যেমন আপোষ করেননি, দলের নেতাকর্মীরাও তেমন আপোষ করেননি। জেল জুলুম সহ নানান ধরনের অত্যাচারের পরেও কিন্তু তারা এই দলে থেকে গেছেন এবং জুলাই অভ্যুত্থানেও তাদের যে কী ভূমিকা ছিল সেই জ্বালাও পোড়াও এবং বন্দুকের বুলেটের সহ্য করেই কিন্তু তারা জুলাই অভ্যুত্থানেও মাঠে ছিল। 5ই আগস্টের পরেই কিন্তু শেষ এই বাংলাদেশেই। তারা হয়তো এখন পর্যন্ত ক্ষমতায় যাননি, কিন্তু তারপরও মাঠে আছেন, নির্বাচনী মাঠে আছেন। কিন্তু এমন একটি পরিস্থিতি গত 17 বছর 3 মাস পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 ডিসেম্বর জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসাতে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে চাঙ্গা ভাব তৈরি হয়েছে, নির্বাচনের আবহ তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আজকে এই কুয়াশাচ্ছন্ন দিনে আজকে ভোরেই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর, এই শোক কিন্তু তারা এখন আর সইতে পারছেন না। তারা ছুটে এসেছেন, এভারকেয়ার হাসপাতালের দিকে ছুটে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন যে দলের এই নেত্রীকে কোথায় দাফন করা হবে, কোথায় জানাজা দেওয়া হবে, এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে। আমরা এর আগে লাইভে দেখাচ্ছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে গেছে, কিন্তু দলের অন্যান্য যে কেন্দ্রীয় নেতারা তারা আছেন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা আছেন, যুব দলের নেতারা আছেন। এই মুহূর্তে আমরা ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক তাদের সাথে আছি এবং তারাও যে আজকে শোকে আবহেতে আছেন, তাদের মাতা আজকে নেই, তাদের যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, তারপরও তাদের মুখে থেকে একটু শুনবো। নাসির ভাই যদি একটু বলতেন, তারপরে যদি আমি যাবো, আপনি যদি বলতেন যদি। সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আজকে সকালেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমাদের আসলে যেটি বলার সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পরিবারের বাহিরে সব থেকে বেশি স্নেহ করতেন ছাত্রদলের নেতাকর্মীদেরকে। তার 2 সন্তান ছিলেন, এর বাইরে তিনি বোধহয় সব থেকে 2 সন্তান পরেই সবচেয়ে বেশি সন্তান মনে করতেন ছাত্রদলের নেতাকর্মীদেরকেই। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং একজন গৃহিণী থেকে এক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি। ছাত্রদল সবসময় তার ওনার পাশে ছিলেন। আজকের এই দিন ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর জন্য অত্যন্ত হৃদয় বিদারক এবং আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ একজন অভিভাবককে হারিয়েছেন, যিনি সংকটে সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকতেন। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এটি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শুনছিলাম তার কথা, এবং তিনি বলছিলেন যে তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু প্রয়াত হয়েছেন, তার এই 2 সন্তানের বাইরেই সাবেক প্রধানমন্ত্রী যাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন এই ছাত্রদলের নেতাকর্মীদের, এবং ছাত্রদলের নেতাকর্মীরাই কিন্তু তাকে ঘিরে বাংলাদেশের রাজনীতির মাঠে আছেন। এই মুহূর্তে আমার সাথে সামনে রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিব। তার মুখে তো শুনবো যে আসলে গণতন্ত্রের আপোষের নেত্রীর জন্য তিনি আজকে কি বলবেন, একটু শুনতে চাই। আমরা বিভিন্ন সময় বলে থাকি যে নক্ষত্রের পতন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সত্যিকার অর্থেই নক্ষত্রের পতন বলতে যা বোঝায় তাই ঘটল। আমাদের মা মাটি ও মানুষের নেত্রী, আপোষহীন দেশের নেত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যাকে বিবেচনা করা হয়, সেই মহান নেত্রীকে আমরা আজ হারালাম। এই সুখ শুধুমাত্র আমাদের একার নয়, এই সুখ পুরো দেশবাসী ফিল করছে। তিনি যখন অসুস্থ ছিলেন তখনই কায়মনোবাক্যে শুধুমাত্র তার যারা দলীয় নেতাকর্মী রয়েছে তারাই নয়, পুরো দেশবাসী কায়মনোবাক্যে তার সুস্থতার জন্য দোয়া করেছেন। কিন্তু মহান রাব্বুল আলামিন চেয়েছেন যে তার হায়াত এই পর্যন্ত রেখেছিলেন। আমরা তার জন্যে হৃদয় রক্ষস্থল থেকে দোয়া করছি, এবং তার যে লড়াই সংগ্রামের যে মানসিকতা ছিল, এবং আমরা যাকে কেন্দ্র করে সত্যি কথা আমরা তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাইনি, আমরা পেয়েছি দেশনেত্রী এবং খালেদা জিয়াকে। তার সেই স্মৃতিকে ধরে রেখেই এবং তার সেই লড়াই সংগ্রামের মানসিকতা নিয়েই আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এই বাংলাদেশপন্থী হিসাবে বাংলাদেশের পক্ষেই আমরা লড়াই করব, সংগ্রাম করব, সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে রাজনীতি করব, তার মতো সততার রাজনীতি করব। এটি আমাদের বলছিলাম যে দলের যে সাধারণ দলের ছাত্রদলের যে নেতাকর্মী তাদের মুখের বক্তব্য আমরা শুনছিলাম যে তারা বলছিল যে আজকে বাংলাদেশের রাজনীতিতে যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হলো সেটা আসলেই পূরণ হবার নয়। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একজন আপোষহীন নেত্রী যাকে বলা হতো, বাংলাদেশের রাজনীতির অভিভাবক যাকে বলা হতো, তিনি আজ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। তার এই শোক যে সইবার নয়। বলছিলাম যে দলের যে সব পর্যায়ের নেতাকর্মীরা এই হাসপাতালে ছুটে এসেছেন এবং হাসপাতালে তারা অপেক্ষা করছেন। গণতন্ত্রের মাতা বলা হয় তাকে। তিনি যে দীর্ঘ প্রায় 1 মাসের বেশি সময় ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই এভারকেয়ার হাসপাতালে। এবং আমরা বারবার বলছিলাম যে গত 25 ডিসেম্বর জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে ফিরেছেন। তিনি তার মায়ের কাছে ছুটে এসেছেন। যখন বিমানবন্দরে তিনি দীর্ঘ 17 বছর 3 মাস পর বাংলাদেশের বিমানবন্দরে তিনি নামেন, সেখান থেকেই তিনি 300 ফিট যে সম্বর্ধনার জায়গা তৈরি করা হয়েছিল সেখানেই তাকে সম্বর্ধনা দেয়া হয়েছে এবং সেখানে
সেখান থেকেই কিন্তু তিনি ছুটে এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে তার স্ত্রী তার সন্তানকে নিয়ে। মমতাময়ী মা যিনি যদিও 5ই আগস্টের পরে মায়ের সাথে তিনি লন্ডনে দেখা করেছিলেন, কিন্তু মায়ের সাথে যেহেতু মায়ের সাথে তার যে সম্পর্কটা, যে দূরত্বটা, দূর হাজার হাজার মাইল দূরে থেকে মায়ের সাথে যে তার সম্পর্ক, সেটা কিন্তু শেষ হয়েছিল গত 25 ডিসেম্বর বাংলাদেশে তিনি যখন আসেন, এবং এরপর থেকেই কিন্তু তিনি মায়ের খোঁজ রাখছেন। এবং আমরা বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থায় এভার কেয়ার হাসপাতালে জোরদার করা হয়েছে। সারা বাংলাদেশের নেতাকর্মীরা ছুটে এসেছে। এভার কেয়ার হাসপাতালে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, এবং তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই হাসপাতালের সামনের এই যে জায়গাটি, সেই জায়গাটা নিরাপত্তা দিয়ে যাচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আপনি জানেন যে বাংলাদেশের একটি অত্যাধুনিক এই হাসপাতাল এভার কেয়ার হাসপাতাল। সেই হাসপাতালে গত 23 নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে যায়, তাকে গুলশানের বাসভবন থেকে সরাসরি এখানে নিয়ে আসা হয়। এরপর থেকেই এখানে চিকিৎসাধীন রয়েছেন, এবং তার চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একবার সিদ্ধান্ত হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, লন্ডনের হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এবং কাতার সরকার তাকে বিমান দিবে। সব কিছু অনেকটা প্রসেসিং হয়ে গেছিল, কিন্তু যেহেতু তার যে শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, এবং এই শারীরিক সংকটাপন্ন পরিস্থিতিতে যেহেতু তাকে নেওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণেই কিন্তু তাকে এখানেই রাখা হয়। এবং মায়ের এই গুরুতর সংকটাপন্ন মাকে দেখার জন্যই কিন্তু এই হাসপাতালে বা বাংলাদেশে ছুটে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা দেখাচ্ছিলাম যে ঘণ্টাখানিকের আগে হয়তো তিনি ভোরে মায়ের সংকটাপন্ন পরিস্থিতির খবর শুনে তিনি হাসপাতালে ছুটে এসেছেন, এবং আমরা বলছিলাম বা দেখাচ্ছিলাম যে প্রায় ঘণ্টাখানিকের আগেই তিনি হাসপাতাল থেকে আবার বের হয়ে গেছেন, এবং তিনি এখান থেকে বের হয়ে গেছেন। কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে উৎকণ্ঠা, উদ্বেগ, নেতাকর্মীরা এখানে এবং নেতাকর্মীদের নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কোনো ধরনের হাসপাতালে ভেতরে নেতাকর্মীরা প্রবেশ করতে না পারে। সেই বিষয়টা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং শুধু দলের কেন্দ্রীয় নেতারা না, যারা এই যে তৃণমূলের নেতাকর্মী, যারা বছরের পর বছর বাংলাদেশে বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন, জেল জুলুম সহ্য করেছেন, দিনের পর দিন বাড়ি ছাড়া ছিলেন এবং ক্ষমতার বাইরে। আপনি জানেন যে 2008 সালের পরে থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিরোধী পক্ষ হিসেবে রয়েছে বিএনপি কিন্তু এখন পর্যন্ত 2008 সালের পরে আর ক্ষমতায় আসতে পারেনি। তারপরেও কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু দল ছেড়ে বাইরে যাননি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, তারপরেই কিন্তু তারা বেগম জিয়াকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে এই বিএনপির সাথে রয়ে গেছে, এবং বিএনপি রাজনীতির মধ্যেই তারা আছে। এবং সেই প্রিয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার যে আজকে দুনিয়া থেকে চলে গেলেন, তার যে মৃত্যুর খবর শুনেই কিন্তু এই সারা বাংলাদেশের এই রাজধানী ঢাকার বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানার, বিভিন্ন জেলার যে নেতাকর্মী, তারা কিন্তু ছুটে এসেছেন। এবং মায়ের বা তাদের যে দলের প্রধানের যে মৃত্যু, এই মৃত্যুর খবরে তারা যে আজ শোকাবহ, তারা যে আজ তাদের হৃদয় আজ ভেঙে গেছে। তারা বলছেন বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নেতৃত্বের যে শূন্যতা, সেই শূন্যতাটা যেহেতু তৈরি হয়েছে, সেই শূন্যতাটা যেহেতু তৈরি হয়েছে, এবং সেটা যে পূরণ হবার নয়, সেটা যে পূরণ হবার নয়। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন, আপনারা জানেন সবাই যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। একদিকে নির্বাচন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন। এই তাকে পেয়ে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঙ্গা ভাব। প্রায় 1 মাসের বেশি সময় ধরে বিএনপি নেত্রী এভার কেয়ার হাসপাতালে, আরেকদিকে নির্বাচনের পরিবেশ, যে একটা
ব্যস্ততা, একটা কঠিন সময়ের মধ্যে কিন্তু বিএনপিকে পার করতে হচ্ছিল। মানে এই একটা গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের এসেছেন তারেক রহমান, এবং তারেক রহমান তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তার বক্তব্যে, তার মেধা মননে কিন্তু তিনি দলকে সাজাচ্ছিলেন। যেহেতু তার মায়ে যখন অসুস্থ হয়ে যান, মায়ের অসুস্থতার পর থেকেই লন্ডন থেকে কিন্তু বিএনপির হাল ধরেছিলেন জনাব তারেক রহমান। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরেই কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যদের সাথে তিনি যেমন অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি যেরকম মিটিং করে দলের নেতৃস্থানীয় পর্যায়ে তিনি সুসংগঠিত রেখেছেন, সংঘবদ্ধ রেখেছেন, যাতে নানান ষড়যন্ত্রে নানানভাবে দলের মধ্যে যাতে কোনো বিভেদ তৈরি না হয়। একদিকে তার মায়ের অসুস্থতা, অন্যদিকে তিনি দেশের বাইরে, সেইভাবে আবার তারা ক্ষমতার বাইরেও প্রায় 2008 সালের পর থেকে তারা এই সংকটাপন্ন পরিস্থিতিতে দলের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে ভাঙার জন্য বারবার চেষ্টা হয়েছে যাতে বিএনপি থেকে বড় বড় কেন্দ্রীয় নেতারা ছুটে যান, সেজন্য নানানভাবে চেষ্টা করা হয়েছে। দল ষড়যন্ত্র ভাঙার পর না পেরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে। আমরা যখন যেই নেতাকর্মীদের মুখে কথা বলি শুনি, তারা বলে তারা কিন্তু বছরের পর বছর মামলা, শত শত মামলাও কিন্তু দলের নেতাকর্মীদের হাতে রয়েছে। সেই মামলা খাওয়ার পর তারা বাড়িতে থাকতে পারেননি। তারা যারা গ্রামের মানুষ তারা ঢাকায় এসেছেন, ঢাকার মানুষ গ্রামে গেছেন, অনেকে আবার দেশ ছেড়েও চলে গেছেন। কিন্তু 5ই আগস্টের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি কিন্তু আবার একটা চাঙ্গা ভাব তৈরি হয়েছে। তারা যে ক্ষমতার জন্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু তারা চেষ্টা করছেন যে আগামীতে হয়তো দল তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার নতুন সরকার গঠন করবে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু আবার ক্ষমতায় আসবে। কিন্তু সেই মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির যে চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরেই কিন্তু একজন গৃহবধূ তিনি কিন্তু দলের হাল ধরেছিলেন। তখনকার যারা দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, তারা সেই গৃহবধূ 2 সন্তানের জননী তারেক রহমান, আরাফাত রহমান কুকু, তারা খুবই ছোট ছিল। সেই সময় কিন্তু এই একটি বড় রাজনৈতিক দল, গণতন্ত্রে উদার মনার একটি দল বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের কিন্তু হাল ধরেছিলেন এই বেগম খালেদা জিয়া। এরপর তখন এরশাদ সরকার, সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির, তিনিও প্রয়াত হয়েছেন। তিনি টানা 9 বছরের ক্ষমতায় ছিলেন, যাকে বলা হয় সামরিক শাসক, স্বৈর শাসক। সেই সময় তিনি বিরোধী দল হিসেবে আন্দোলন করেছেন, গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন, এবং সেই লড়াইয়ে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন। 1990 সালের সেই আন্দোলনে এরশাদ সরকারের পতনের পরেই কিন্তু তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। 1991 সালে তিনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এরপর থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতেই বেগম খালেদা জিয়ার উত্থান। তিনি ধীরে ধীরে কিন্তু গণতন্ত্রের মাতা হিসেবে পরিণত হয়েছেন। তিনি কিন্তু একদিনে বা একবারেই কিন্তু তিনি এই পর্যায়ে আসেননি। বারবার বিএনপি নিয়ে ষড়যন্ত্র হয়েছে, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ ছাড়া করার জন্য, তাকে বিতাড়িত করার জন্য, রাজনীতি থেকে দূরে সরানোর জন্য নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে। আপনি জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার যাকে বলা হয়। তারা কিভাবে টানা 3 বার ক্ষমতায় থেকে বিএনপিকে বা বেগম খালেদা জিয়াকে সরিয়ে নেওয়ার জন্য কিভাবে নানানভাবে ষড়যন্ত্র করেছিলেন, সেই বিষয়গুলো মোকাবেলা করেই কিন্তু বিএনপি নেত্রী বেগম জিয়া আপসহীন থেকেছেন। গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য তিনি লড়াই করেছেন। তিনি জেল খেটেছেন, তার নামে মামলা হয়েছে। তিনি আদালতে গিয়েছেন অসুস্থ শরীর নিয়ে, পায়ের সমস্যা, তারপরেও কিন্তু তিনি আদালতে গিয়েছেন। তাকে শেখ হাসিনার সরকার তাকে কারাদণ্ড দিয়েছেন, তাকে জেল দিয়েছেন। তার যে গুলশানের বাসভবনটা, সেই বাসায় তাকে কারাবন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর। এরপর যখন করোনা আসে, সেই সময় করোনার সময় তাকে মুক্ত করা হয়। এরপর থেকেই তিনি অসুস্থতা, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন, কিন্তু আগের ঠিক সেই সক্রিয় বা সেইভাবে হতে পারেনি।
দেশের বাইরে ছিলেন 2008 সালের পরে 111 সরকারের সময় নির্যাতন করে কিভাবে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় তারেক রহমানকে। এরপর থেকে মা এবং দুই ছেলের যে দূরত্বতা, দুইজনে দুই দেশে, আরেক ছেলে সন্তান আরাফাত রহমান কুকু তার মৃত্যু, তারপরেও কিন্তু এই দলের হাল ধরেছিলেন এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা একটু এখন কিছু যারা এসেছেন নেতাকর্মী তাদের মুখে থেকে একটু শুনি, তারা আসলে আজকে যে বেগম জিয়া নেই, বিএনপি চেয়ারপারসন নেই, তার মুখে থেকে একটু শুনি। তিনি একটু বলুক, একটু মানুষ তারা এখানে ছুটে এসেছে এবারকার হাসপাতালে, তাদের মনটা কেমন একটু তাদের মুখে থেকে একটু শুনি, যে তারা কি বলবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। উনি দীর্ঘদিন জেল হাজতে, খুনি শেখ হাসিনা পেশিস তাকে জেল হাজতে নিক্ষেপ করে 16 পয়জনের মাধ্যমে যেটা বলা হচ্ছিল আজকে সেটাই প্রমাণিত হয়েছে। উনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, 18 কোটি জনগণের জন্য উনি উনার জীবনের সর্বোচ্চ শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আপোষ করেন নাই। তিনি আপোষহীন ছিলেন। আল্লাহ পাক তাকে আজকে নিয়ে গেছেন। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় প্রদান করেন। আমিন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজকে মারা গেছে। উনি আসলে এই দেশকে রক্ষা করার জন্য এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য উনি অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। উনি প্রপার ট্রিটমেন্ট পাননি, এই জন্য ওনার রোগটা আরও বেশি হয়েছে। উনি আজকে আজ মৃত্যুবরণ করেছে। এতে বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করেন এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দীর্ঘায়ু করেন এবং এই দেশকে যেন সকল ধরনের শত্রু হাত থেকে রক্ষা করতে পারে এবং এই দেশটা যেন শান্তি থাকতে পারে এবং বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে, এটাই আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম। দেশের এই ক্লান্তি লগ্নে ম্যাডাম জিয়া রহমানের সহধর্মিণী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশ মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে না ফেরার দেশে চলে গেছেন। এই ক্লান্তি লগ্নে তার মতো নেত্রীর আমাদের বড়ই দরকার ছিল। তিনি হাজার কষ্টের মধ্যে, অনেক অসুস্থতার মধ্যে, অনেক নির্যাতনের মধ্যেও আমাদের দেশকে ছেড়ে বাইরে পাড়ি দেন নাই। তার অনেক সুযোগ ছিল দেশের বাইরে থাকার, কিন্তু তিনি থাকেননি। আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশের জনগণের জন্য সারা জীবন নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে করে গেছেন। আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে আগামী নির্বাচনে যদি তারেক রহমান নির্বাচিত হয়, তার কাছে আমরা আমাদের দেশবাসীর একটা রিকোয়েস্ট, তিনি একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করে এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার, কোনো স্বৈরাচারী কার্যকলাপ যেন করতে না পারে, সেই ব্যাপারে দেশবাসীর তাদের কাছে তার জন্য আকুল আবেদন। সেই সাথে নেত্রীর জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের চাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই যেন তাকে সমাধি করা হয়। জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারাই নাই, আমাদের মাকে হারাইছি। দেশের যিনি মূল, তাকে আমরা হারাইছি। বেগম খালেদা জিয়া যে কত মূল্যবান ছিল এখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা ওনার গুলশান থানায় রাজনীতি করি, ওনার কাছাকাছি ছিলাম খুব। 2018 সালে জেল খাটছি। ঠিক আছে, উনি বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। ওনার সুযোগ থাকা সত্ত্বেও উনি দেশের বাইরে যান না, চিকিৎসা করার নাই, বাংলাদেশকে ছেড়ে যান নাই, ওনার কর্মীদেরকে ছেড়ে যান নাই। আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশ নায়ক জনাব তারেক রহমানকে শক্তিশালী করব এবং আগামীতে কীভাবে বিএনপি ক্ষমতা আসে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার জন্য দায়ী হলো ফ্যাসিস্ট খুনি হাসিনা। উনি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে 16 পয়জনের মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা করেছে এবং জেলখানার দায়িত্বে যারা ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেখানে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব।
দর্শক, আজ দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ক্যাবিনেট বৈঠক। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, উপদেষ্টা পরিষদের বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকটি হয়েছে আপনাদের জেনে রাখি যে বৈঠকের পর 12:30 দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর মধ্যে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিষয়গুলো নিয়ে রয়েছে। এর আগে সকাল 10টার দিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা এই বৈঠকে। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি এভারকেয়ারে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, তিনি দুনিয়ার মায়া ছেড়ে তিনি চলে গেলেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভোর 6টার কিছুক্ষণ পরেই। আর এভারকেয়ার হাসপাতালের যে চিকিৎসক তারা এমনটাই জানিয়েছেন। এবং এই যে আজকে যে কনকনে শীত, যে আবহাওয়া, বৈরী আবহাওয়া, তার মধ্যেও যে নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে এসেছেন এবং তাদের মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন এবং সবাই জানার চেষ্টা করছেন, প্রত্যাশা ব্যক্ত করছেন কি কারণে বিএনপির চেয়ারপারসন মারা গেলেন, কিভাবে অসুস্থতা তৈরি হলো, এই অসুস্থতার জন্য কে দায়ী, তার যে চিকিৎসার অবহেলা, কেন তাকে আগে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনার সরকার আমলে পাঠানো হয়নি, কেন তাকে দেশে চিকিৎসা দেওয়া হয়েছে, কেন তাকে তার সন্তানের কাছে যেতে দেওয়া হয়নি, তার সন্তানকে কেন বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, এরকম নানান প্রশ্ন অভিযোগ কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে ছুটে আসা নেতাকর্মীদের ভিড়ে। তারা বলছেন তারা বছরের পর বছর জেল খেটেছেন, তাদের নামে শত শত মামলা হয়েছে, তারপরেও কিন্তু তারা দল থেকে ছেড়ে যাননি, বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাননি, তাদের এই বিএনপিকে নিয়েই তারা আছেন। এবং 5ই আগস্টে জুলাই অভ্যুত্থানের সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে একটা পরিবর্তন হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, তাদের মধ্যে দিয়ে এক ধরনের চাঙ্গা ভাব তৈরি হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ঠিক সেই মুহূর্তে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতায় ভুগে চিকিৎসাধীন থেকেই তিনি এই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং এখন তারা জানাতে চেষ্টা করছেন বা তাদের যে দাবি, তাকে কোথায় দাফন করা হবে। যদিও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোথায় সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কোথায় দাফন করা হবে, তার জানাজা কোথায় হবে। তবে নেতাকর্মী বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমরা শোনার চেষ্টা করেছি বা জানার জন্য চেষ্টা করেছি, বা এটা এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তারপর আমরা 2টি জায়গা বা 2টি স্থানের কথা শুনেছি। একটা স্থানের কথা শুনেছি জিয়া উদ্যান, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার সমাধি, সেখানেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দাফন হতে পারে বা তাকে সেখানে কবর দিতে পারে। এর বাইরে বনানীতে তার যে ছোট সন্তান আরাফাত রহমান কোকো, যেখানে তাকে মাটি দেওয়া হয়েছে, তার কবরের পাশেই হয়তো বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, এরকম আমরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হচ্ছে সেখানে। বর্তমান সরকার তারা তাদের শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে জানিয়েছিলেন। সেটা আলোচনা হয়েছে, একটু পরেই আপনারা সেগুলো জানতে পারবেন, তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে। আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি বোধহয় একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন, যেহেতু তাদের মিটিং তারাই জানাবে, সেটাই ভালো হবে। আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকালে জানিয়েছি। আর আমাদের 12:30টার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে বিএনপি, সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো। টাইমটা জানাতে থাকবো
সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।